বাকি সমস্ত কিছু মানুষের হাতে, ইচ অ্যান্ড এভরিথিং, টোটাল 100% কার হাতে? মানুষের হাতে। শুধুমাত্র এই দুটি জিনিস বাদ দিয়ে, এক জন্ম এক মৃত্যু। ওই ইউজার গাইড যতক্ষণ পর্যন্ত আমরা পড়বো বা বুঝতে পারবো বা উপলব্ধি করবো, আরো বেটার ভাবে বলতে গেলে রিয়েলাইজ করবো, ততক্ষণ পর্যন্ত জীবনকে চালনা করতে পারবো না। আর যদি জীবনকে চালনা করতে না পারি, তাহলে জীবন অটোমেটিক্যালি ভুল রাস্তায় যাবে। কখনো শুনেছেন যে মনের ছবি করা হয়েছে, মাইন্ডের এক্সরে করা হয়েছে, বা মাইন্ডের সার্জারি হয়েছে, মাইন্ডের অপারেশন হয়েছে? শুনেছেন কখনো? শুনতে পাবেন না। আর এইগুলো সম্বন্ধে যদি আমরা জ্ঞান অর্জন না করি, তাহলে কি হবে? আমাদেরকে ওই মাইন্ডই চালনা করবে। অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে একটা ইচ্ছে জাগৃত হয়েছে, আপনি বুঝতেও পারেননি সেটা, কারণ আপনার কনসিয়াস মাইন্ডের মধ্যে এটা ঘটছে না, ঘটছে আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে। এই পুরো ঘটনাটাকে যে মানুষ বুঝে যেতে পারে, একমাত্র সেই জাগ্রত। ধরে নিতে হবে যে তার মধ্যে কনসিয়াসনেস ডেভেলপড হয়ে গেছে, অর্থাৎ ধরে নিতে হবে যে তার ভিতরে কৃষ্ণ জেগে গেছে। এবার সেই দুঃখ তাকে কিন্তু কোনো রকম ভাবে প্রভাবিত করতে পারবে না। তো এইটা হচ্ছে কাউন্সিলিং, এরকম ভাবে করতে হয় কাউন্সিলিং। অহম বৃত্তিতে ডাইরেক্ট চোট। ডিপ্রেশন বা অবসাদ বা মানসিক রোগ, রাইট? এই রোগ ওষুধ খেয়ে কিন্তু কখনো সারে না, এটা আমরা অনেকেই জানি যে মানসিক রোগের কোনো রকম কোনো ওষুধ হয় না, মানসিক রোগ কোনো ওষুধ খেয়ে সারেও না। তাহলে উপায়টা কি? আর এটাও আমরা প্রত্যেকেই জানি যে মানসিক রোগ আজকাল প্রায় প্রচুর মানুষের মধ্যে দেখা যায়। সত্যি কথা বলতে গেলে কম বেশি মানসিক রোগ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। যাদের মধ্যে একটু বেশি তাদেরকে আমরা বলি সাধারণত মানসিক রোগী, আর যাদের মধ্যে কম আমরা তাকে সুস্থ বলে বিচার করি বা সুস্থ বলে মেনে নিই। কিন্তু সত্যি কথা হচ্ছে এটাই যে মানসিক রোগ প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি রয়েছে। এবার এই মানসিক রোগ থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? এরকমই প্রচুর প্রশ্ন আমার কাছে আসছে, গাদাগুচ্ছের প্রশ্ন, রাইট? এবং আজকে থেকে নয়, প্রায় অনেক দিন ধরে আসছে। তো তারই মধ্যে আমি একটা প্রশ্ন চুজ করে রেখেছি, প্রশ্নটা পড়ি, তারপরে আসছে আমরা সমাধানে। যিনি লিখছেন উনি বলছেন যে, নমস্কার কৌশিক স্যার, আমি বিগত প্রায় 4 বছর ধরে মানসিক রোগে অর্থাৎ ওসিডিতে ভুগছি। ওসিডি বলতে যারা বোঝেন না তাদেরকে জানিয়ে দিই, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অর্থাৎ একই কাজকে বারবার করার প্রবণতা। ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে কোনো লাভ হচ্ছে না, উপরন্তু প্রত্যেক মাসে 4-5 হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে ওষুধ এবং কাউন্সেলিংয়ের জন্য। আপনি তো ভিডিও কলে কনসাল্ট করেন, আপনার কাছে ভিডিও কলে কনসাল্ট করলে কি আমি সুস্থ হতে পারি? অনুগ্রহ করে উত্তর দেবেন স্যার, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। দেখুন, আমি অ্যান্সার কী দিয়েছি সেটাও স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আমি অ্যান্সার এটা দিয়েছি যে জীবনশৈলী বা জীবনধারা এবং আধ্যাত্মিকতা সম্পর্কিত কোনো আবছা ধারণাকে স্পষ্ট করার জন্য আপনি আমার সাথে কনসাল্ট করতেই পারেন, কিন্তু এরকমভাবে একবারে কনসাল্ট করে ওসিডির মতো মানসিক রোগকে ঠিক করা সম্ভব নয় বা অত্যন্ত কঠিন। এর জন্য আপনি বাস্তব জীবনে গীতার ভিডিওগুলো দেখতে পারেন মেম্বারশিপ নিয়ে। এরকম করতে কেন বলছি তা পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এই বিষয় সম্বন্ধে এখানে লিখে বা বলে বোঝানো অত্যন্ত কঠিন। ধন্যবাদ। তো আমি উত্তর ওনাকে দিয়েছি যে বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ নিলে ওনার এই রোগ ঠিক হতে পারে। কেন ওনাকে বোঝাইনি সেটা এবার বুঝুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে চলেছে। আমি সাধারণত বলতে এটাই চেয়েছি যে ওনাকে গীতা পড়তে। এবার আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোন গীতা পড়ব। কোন গীতাটা পড়লে সব থেকে বেটার হয়। এবং দেখুন, আমি আপনাকে আমার লাইফের এক্সাম্পল দিয়ে বোঝাই বা আমার লাইফের মানে আমার এক্সপিরিয়েন্স দিয়ে যদি আমি বোঝাই, তাহলে জিনিসটা এরকম টাইপের হবে যে একদিনে কোনো একটা গীতা পড়ে বা কয়েক মাসের মধ্যে কোনো একটা গীতা পড়ে আপনি গীতা সম্বন্ধে কিছুই বুঝতে পারবেন না। আমার ক্ষেত্রেও সেম হাল হয়েছিল। কোনো একটা ভিডিওতে বলেওছিলাম বোধহয় যে আমি এরকম টাইপের ভেবেছিলাম, ব্যাস এই তো একটা 400-500 টাকা দিয়ে গীতা কিনে নিয়েছি, এইটাকে যদি আমি 3-4 মাসের মধ্যে পড়ে ফেলতে পারি তাহলে আমি সর্বজ্ঞানী হয়ে যাব। ও মা, পড়ার পরে দেখছি ব্যাস যতটুকু জানতাম ততটুকু একদম পুরো ঘেটে হয়ে বসে রয়েছে, পুরো ফুল কনফিউজড আমি। এবং তারপরে আমি আরও বেশ কয়েকটা গীতা পড়তে শুরু করি এবং এই করতে করতে প্রায় 10-12 রকম টাইপের গীতা পড়ে নিই। আচ্ছা, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, গীতা কিন্তু একটাই, শ্রীমদ্ ভগবদ গীতা। আমি এই যে অনেকগুলো গীতা বলছি, ঘাবড়ে যাবেন না, গীতা কিন্তু একটাই, শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের ময়দানে বলেছিলেন। কোন যুদ্ধের ময়দানে? কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে, রাইট? তো শ্রীকৃষ্ণ যে জ্ঞানগুলো অর্জুনকে দিয়েছিলেন সেটাই গীতা নামে পরিচিত, কিন্তু সেটা সংস্কৃততে। এবার সেইগুলোকে ওই শ্লোকগুলোকে বা ওই গীতাকে
অনেক ব্যক্তি অনেক রকমভাবে ব্যাখ্যা করেছেন বা অনেক ব্যক্তি অনেক রকমভাবে ট্রান্সলেট করেছেন বলতে গেলে, রাইট? তো ওই ট্রান্সলেশনগুলো এখন এক একটা গীতা হয়ে গেছে। কোনো একজন ব্যক্তি সেটাকে তার মতো করে ট্রান্সলেট করলো, আরেকজন ব্যক্তি সেটাকে তার মতো করে ট্রান্সলেট করলো, আরেকজন ব্যক্তি সেটাকে তার মতো করে ট্রান্সলেট করলো। এরকমভাবে প্রচুর ট্রান্সলেট হয়েছে। যদি আমি বাংলাতেই বলি তাহলে বোধহয় আমি যতটা জানি প্রায় 50-60 রকমের গীতা রয়েছে, এবং বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, তামিল, তেলেগু, ফার্সি এই সমস্ত ল্যাঙ্গুয়েজ যদি ধরতে চাই তাহলে প্রায় কয়েক কোটি গীতা হয়ে যাবে, রাইট? তো কনফিউজড হয়ে যাবেন না, গীতা কিন্তু একটাই, রাইট? এগুলো সব তার ট্রান্সলেশন, যে যার মতো করে পেরেছে ট্রান্সলেট করেছে। তো সংস্কৃত তো আমরা কেউ জানি না, তাহলে আমাদেরকে ওই ট্রান্সলেটগুলোই পড়তে হবে। এবার বক্তব্য হচ্ছে এইটাই যে আমাকে অনেকে প্রশ্ন করেন যে এই কোন গীতাটা পড়লে আমি ঠিকঠাকভাবে বুঝতে পারবো গীতাকে। আর আমি যেটা বললাম আপনাকে যে 10-12 রকম টাইপের গীতা পড়ে আমি কোনোটাতে স্যাটিসফাইড হয়নি, কারণ সব জায়গাতেই আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকে, ম্যাক্সিমাম জায়গাতে, অধিকাংশ জায়গাতে কৃষ্ণকে কোনো একটা মানুষ বা দেবতা প্রমাণ করতে ব্যস্ত। আর এখানেই হয়ে যাচ্ছে সব থেকে বড় ভুল। কৃষ্ণ কোনো মানুষ বা দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে একটা তত্ত্ব, কৃষ্ণ হচ্ছে একটা এসেন্স, কৃষ্ণ হচ্ছে চেতনা। সেই চেতনা, যে চেতনা আমার মধ্যে রয়েছে, আপনার মধ্যে রয়েছে, যে চেতনা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। তো কৃষ্ণ হচ্ছে সেই চেতনা, কৃষ্ণ হচ্ছে সেই এসেন্স, রাইট? কৃষ্ণকে আপনি ব্রহ্ম বলতে পারেন। তাকে যদি কোনো রূপ বা আকারের মধ্যে আপনি আনার চেষ্টা করছেন তাহলে কৃষ্ণকে আপনি নিজের থেকে বেসিক্যালি আলাদা করে দিচ্ছেন। আর তখন এরকম টাইপেরই হবে চিন্তাভাবনা মানুষের মধ্যে আসবে বা মনের মধ্যে আসবে যে ওই স্বর্গে কোনো এক দেবতা রয়েছে কৃষ্ণের মতো, বা কৃষ্ণই হয়তো, বা এরকম টাইপের, সে ওখান থেকে আমাকে কন্ট্রোল করছে। না, এরকম টাইপের নয়। শুধুমাত্র মানুষের হাতে তার জন্ম এবং মৃত্যুই নেই, মানুষের হাতে শুধুমাত্র তার জন্ম এবং মৃত্যু, এই দুটো জিনিস নেই। বাকি সমস্ত কিছু মানুষের হাতে, ইচ অ্যান্ড এভরিথিং, টোটাল 100%। কার হাতে? মানুষের হাতে। শুধুমাত্র এই দুটি জিনিস বাদ দিয়ে, এক জন্ম, এক মৃত্যু। আপনার জন্মের সময় আপনাকে কেউ জিজ্ঞেস করেনি, আপনার মৃত্যুর সময় আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। বাকি সমস্ত কিছু কিন্তু আপনার সিদ্ধান্ত, প্রত্যেকটা মানুষের। যেরকম মানুষ চয়েস করে, যেরকম মানুষ সিদ্ধান্ত নেয়, তার জীবন ঠিক সেরকম টাইপেরই হয়ে যায়। এবার এই জিনিসগুলোকে মানুষ বুঝতে পারে না কেন? কারণ মানুষের মধ্যে রয়েছে অজ্ঞানতা। এই জিনিসগুলো মানুষ বুঝতে পারে না, তার কারণ মানুষের মধ্যে যে অজ্ঞানতা নামক যে কালো অন্ধকার রয়েছে বা মেঘ রয়েছে, সেই মেঘের জন্য বা সেই অন্ধকারের জন্য মানুষ ওই জ্ঞান নামক সূর্যকে দেখতে পায় না, যার জন্যে মানুষের মধ্যে ভুল ধারণা বাসা বাঁধে। আর এই ভুল ধারণাগুলোকে আমরা সাধারণত মানসিক রোগ নামে চিনি। অধিকাংশ জিনিসই আমরা যখন বাজার থেকে কিনি তখন দেখতে পাই যে সেই জিনিসটার সঙ্গে একটা ম্যানুয়াল দেওয়া হয়, একটা ইউজার গাইড দেওয়া হয়। আপনি একটা ফোন কিনুন, একটা ক্যামেরা কিনুন, এমনকি একটা টর্চ কিনুন, দেখবেন সেখানে একটা ইউজার ম্যানুয়াল বা একটা ইউজার গাইড থাকে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। দেখবেন সেখানে একটা ইউজার ম্যানুয়াল বা একটা ইউজার গাইড থাকে, অর্থাৎ ওই বিষয়টাকে বা বস্তুটাকে কিভাবে চালনা করতে হয় বা কিভাবে চালাতে হয়, রাইট? তার একটা গাইড সঙ্গে ওটা একটা বই আকারে দেওয়া হয়। নিশ্চয়ই মোবাইল তো অবশ্যই কিনেছেন, তো দেখবেন মোবাইলের একটা গাইড থাকে, ওই মোবাইলটাকে কী করে অপারেট করতে হয়, রাইট? তার একটা সংক্ষিপ্ত বিবরণ বা একটা বিস্তীর্ণ বিবরণ একটা বইয়ের মধ্যে লেখা থাকে, ছোট্ট একটা বইয়ের মধ্যে, যেটাকে বলা হয় ইউজার ম্যানুয়াল বা ইউজার গাইড। তো ওই বিষয় বা বস্তুটাকে চালাতে গেলে আপনাকে ওই ইউজার ম্যানুয়ালটা পড়তে হবে, তবে আপনি বুঝতে পারবেন যে ওই বিষয়টাকে কী করে চালাতে হয়। এবার আমাদেরকে যে জীবন দেওয়া হয়েছে, আপনি যে জীবন পেয়েছেন, আমি যে জীবন পেয়েছি, আমরা প্রত্যেকেই যে জীবন পেয়েছি, রাইট? এই জীবনকে চালনা করার জন্য একটা ইউজার গাইড রয়েছে, একটা ম্যানুয়াল রয়েছে, আর সেটা হচ্ছে ভগবদ্গীতা। তো ওই ম্যানুয়াল যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো, ইউজার গাইড যতক্ষণ পর্যন্ত আমরা পড়বো বা বুঝতে পারবো বা উপলব্ধি করবো, আরও বেটারভাবে বলতে গেলে রিয়েলাইজ করবো, ততক্ষণ পর্যন্ত আমরা জীবনকে চালনা করতে পারবো না। আর যদি জীবনকে চালনা করতে না পারি তাহলে জীবন অটোমেটিক্যালি ভুল রাস্তায় যাবে। একটা জিনিসকে আপনাকে দেওয়া হলো চালনা করার জন্য, ফর এক্সাম্পল ধরুন একটা মোবাইল, আপনি জানেন না মোবাইলটা কী করে চালাতে হয়। যেমন একটা বাচ্চা কী করে, মোবাইলটাকে প্রথমে ঘাঁটবে, টিপে টুপে দেখবে, নি কিছু পারবে না, ভালো লাগলে হয়তো কিছুক্ষণ খেলা করবে, নিয়ে ফেলে দেবে, রাইট? তো সেরকমই কোনো একজন ব্যক্তি মোবাইল চালাতে জানে না, তার হাতে যদি মোবাইলটা দিয়ে দেওয়া হয়, সে কী করবে? সে ওই একই জিনিস করবে, একটু টিপে টুপে দেখবে, একটু এদিক ওদিক করবে, নি হয়তো সে ছুঁড়ে ফেলে দেবে, না নামিয়ে রেখে দেবে।
কি বোঝা যাচ্ছে? অজ্ঞানতার জন্য সে বস্তুটাকে সে অপারেট করতে পারলো না। তাহলে ওই ব্যক্তির কাছে জীবন্ত রয়েছে, ওই ব্যক্তি জীবন্ত প্রাপ্ত হয়েছে, তাকে জীবন্ত দেওয়া হয়েছে, সে ওই জীবনের ইউজার গাইড বা ম্যানুয়াল অর্থাৎ ভগবদ গীতা সে পড়লো না, জানলো না, বুঝলো না। এবার সে জীবনকে চালনা করবে কিভাবে? তাহলে অবভিয়াসলি তার মধ্যে মানসিক রোগ হতে বাধ্য। এবার মানসিক রোগ তো এরকম টাইপের নয় যে একটা শরীরে কোনো একটা অর্গানের রোগ হয়েছে, সেরকমভাবে তো বোঝা সম্ভব নয়। মানসিক রোগ তো সেই রকম টাইপের নয়। যেমন ধরুন আপনার কিডনিতে কোনো রোগ হতে পারে, আপনার ফুসফুসে কোনো রোগ হতে পারে, আপনার লাংসে কোনো রোগ হতে পারে, আপনার লিভারে কোনো রোগ হতে পারে। বডির মধ্যে যত ইন্টারনাল অর্গানস রয়েছে সমস্ত জায়গাতেই কোনো না কোনো রোগ হতে পারে, রাইট? এবার আপনারা জানেন, আমরা প্রত্যেকেই জানি যে ওই ইন্টারনাল রোগ যখন কখনো হয়, যদি কখনো হয়, সেগুলো আমরা বাইরে থেকে, আজকাল বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে যে বাইরে থেকে ছবির মাধ্যমে দেখতে পাই, ফটো করা হয়, রাইট? এমনকি হাড়ের পর্যন্ত এক্স রে করা হয়, ছবি করে দেওয়া হয়। তো শরীরের ভিতরে যে কোনো জায়গাতে যে কোনো রোগই হোক না কেন, বাইরে থেকে সেটা খুঁজে বের করা সম্ভব। এমনকি অপারেশন করে সেটাকে কাটাছেঁড়া করে, শরীরকে কাটাছেঁড়া করে, পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গায় কাটাছেঁড়া করে ডাক্তাররা ওই রোগটাকে সারিয়ে পর্যন্ত তুলতে পারে। প্রত্যেকে জানি আমরা সেটা। কখনো শুনেছেন যে মনের ছবি করা হয়েছে, মাইন্ডের এক্স রে করা হয়েছে, বা মাইন্ডের সার্জারি হয়েছে, মাইন্ডের অপারেশন হয়েছে? শুনেছেন কখনো? শুনতে পাবেন না। কারণ মন এরকমভাবে স্থূল জিনিস নয় যেটাকে দেখা যায়। মন আসলে কি? মন হচ্ছে আমাদের এই যে 5টা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়র একটা কেন্দ্রবিন্দু যেটা নিরাকার, যেটা স্থূল চোখে আপনি দেখতে পাবেন না, রাইট? বিশেষ করে বা বিশেষত যার কোনো অস্তিত্বই নেই, কিন্তু এই 5টা ইন্দ্রিয়কে যে চালনা করে, বা এই 5টা ইন্দ্রিয়র যে কেন্দ্রবিন্দু, বা এই 5টা ইন্দ্রিয়র যে রাজা, তাকে বলা হয় মাইন্ড, আর কিচ্ছু না। অনেকে হয়তো বলবেন যে হার্টকে মাইন্ড বলে, তাহলে ভুল ভাবছেন। যারা এই সমস্ত ভাবে তারা ভুল ভাবে, বা যারা এই সমস্ত জানে তারা সম্পূর্ণ ভুল জানে। হার্ট শরীরে একটা অর্গান, হার্টের কাজ হচ্ছে ব্লাড পাম্প করা, আর কিচ্ছু না, রাইট? তো হার্টের সঙ্গে মাইন্ডের কোনো সম্পর্ক নেই। অনেকে হয়তো বলে দেবে তাহলে ব্রেন, এইটা মাইন্ড, ব্রেন মাইন্ড না, ব্রেনও মাইন্ড নয়। ব্রেনও একটা শরীরের অর্গান মাত্র। মাইন্ড, আবার আপনাকে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, আমাদের এই যে 5টা আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, 5টা যে সেন্স রয়েছে, তার কেন্দ্রবিন্দু হচ্ছে মাইন্ড, আর কিচ্ছু না। এবার প্রশ্ন হচ্ছে তাহলে মাইন্ড কাজ কিভাবে করে, রাইট? আমাদের এই যে 5টা ইন্দ্রিয়, চোখ যা দেখলো, কান যা শুনলো, নাক যা স্মেল করলো, জিভ যা টেস্ট করলো, স্কিন যে কোনো স্পর্শ অনুভব করলো, রাইট? অর্থাৎ আমাদের এই যে 5টা ইন্দ্রিয় প্রকৃতির বিভিন্ন জিনিসকে সেন্স করলো, রাইট? এই সেন্সটা যে জায়গায় যে মিলিত হচ্ছে, যে কেন্দ্রবিন্দু, সেটাকেই বলা যেতে পারে মাইন্ড। এবার এই যে 5টা সেন্স যে সমস্ত জিনিসগুলো প্রকৃতি থেকে সেন্স করলো এবং যে জায়গায় গিয়ে মিলিত হলো, তার ফলে কি হয়? তার ফলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশনস বা হরমোনের উৎপত্তি ঘটে বলতে পারেন আপনি। সে বিভিন্ন রকম টাইপের হরমোন তখন আমাদের, যেরকম টাইপের মানুষ ফিল করে, রাইট, যেরকম টাইপের মানুষের এক্সপিরিয়েন্স হয়, সেরকম টাইপের তার শরীর থেকে সেরকম হরমোন তখন বেরোতে থাকে, এবং সেই হরমোনগুলো ব্রেনে পৌঁছায়। আর তখন আমাদের ওই জিনিসটাকে সত্যি বলে মনে হয়, বা জিনিসটাকে আমরা সেন্স করতে পারি, রাইট? যেমন একটা মানুষের দুঃখ হয়েছে, তো দুঃখ হলে কি করে? মানুষ কাঁদে, তো চোখ থেকে জল বেরোবে। এটা একটা হরমোনের বিক্রিয়া মাত্র, কিছু না। অর্থাৎ মানুষ কোনো একটা জিনিসকে সেন্স করলো, তাই চোখ দিয়ে হোক, কান দিয়ে হোক, মুখ দিয়ে হোক, জিভ দিয়ে হোক, বা স্কিন দিয়ে হোক, রাইট, যে কোনো জিনিসকে সে সেন্স করলো, কোনো একটা জিনিসকে, এবং সেই জিনিসটা তার পছন্দ হলো না। সেন্স করার পর ওই জিনিসটা তার কেন্দ্রবিন্দুতে পৌঁছালো, অর্থাৎ মাইন্ডে পৌঁছালো, এবং সেই জিনিসটা তার পছন্দ হলো না, তার অহমের বাইরে চলে গেল সেটা, বা তার অহমের বিপরীতে চলে গেল, অবভিয়াসলি তার দুঃখ হবে। তো এইটা কি? ওই যে যখন ওই সেন্সগুলো বা যে জিনিসগুলো সে সেন্স করলো, তখন তার মাইন্ডের কেন্দ্রবিন্দুতে যখন পৌঁছালো, তখন তার শরীর থেকে যেরকম টাইপের হরমোন বেরোলো, এটা হচ্ছে তার একটা বাহ্যিক প্রতিক্রিয়া মাত্র। চোখ থেকে জল বেরোলো, হতে পারে সেই জিনিসটা তার পছন্দ হয়ে গেল, অর্থাৎ তার অহমের সঙ্গে ম্যাচ করে গেল, সে হেসে উঠবে, তাহলে হো হো করে আনন্দিত হয়ে উঠবে, রাইট? তো এইটা হচ্ছে বেসিক্যালি মাইন্ড। ওভারঅল যদি ওপর বোঝাতে চাই, তাহলে এইটাই হচ্ছে বেসিক্যালি মাইন্ড, আর কিচ্ছু না। তাহলে এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মাইন্ড শরীরের কোনো অর্গান নয়। আর মাইন্ড যদি শরীরের কোনো রকম কোনো অর্গান না হয়, তাহলে সেটাকে ওষুধ দিয়ে ঠিক হবে কিভাবে?
বোঝাতে পারছি? এবার মানসিক রোগের বিভিন্ন রকম টাইপের ওষুধও রয়েছে, রাইট? ডাক্তাররা এর সঙ্গে একমত, ডাক্তার ওই একই কথা বলে। কি বলে? যে ওই ওষুধগুলো কি করে, আপনার যে শিরা, আপনার যে ধমনীগুলো, সেইগুলো কিছুক্ষণের জন্য শিথিল করে দেয়। ওষুধ আমরা প্রত্যেকেই জানি, ওষুধের মধ্যে ড্রাগ থাকে। আপনারা প্রত্যেকেই জানেন যে ওষুধের দোকান খুলতে গেলে আপনার কাছে কেমিস্ট অ্যান্ড ড্রাগ লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ ওষুধের মধ্যে ড্রাগ থাকে, কিন্তু অতি অল্প পরিমাণে, নেশা করার মতো নয়, রাইট? সেই ড্রাগ কি করে, মানুষের ওই শিরা বা ধমনীগুলোকে কিছুক্ষণের জন্য শিথিল করে দেয়। অর্থাৎ ওই যে বিক্রিয়াটা হচ্ছে, ওই বিক্রিয়াটা হওয়ার ফলে যে হরমোনটা উৎপাদন হচ্ছে, ওই 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 রিয়াকশানটাকে, ওই জায়গাটাকে, এইগুলো কোথায় হয়? বিভিন্ন রকম শিরা বা ধমনীর মধ্যেই হয়। তো ওই শিরা বা ধমনীগুলোকে কিছুক্ষণের জন্য সে শিথিল করে দেয় ওই ড্রাগ বা ওই ওষুধ, যার জন্যে ওই রিয়াকশানটা হতে পারে না। কিন্তু তাই বলে এই নয় যে মাইন্ড কাজ করা বন্ধ করে দিল, বা আপনার সেন্সগুলো কাজ করা বন্ধ করে দিল, বা আপনার ইন্দ্রিয়গুলো কাজ করা বন্ধ করে দিল। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম টাইপের, আপনি ডাক্তারের কাছে গেলেন, রাইট? মাইন্ডের ডাক্তারের কাছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন যে আমি এমন জিনিস দেখছি যে জিনিসটা আমি দেখতে চাই না, এটা হচ্ছে আমার রোগ। আমি এমন জিনিস কিছু দেখতে পাচ্ছি আমার আশেপাশে যে জিনিসগুলো আমি দেখতে চাই না, রাইট? ওই জিনিসগুলো দেখছি বলে আমার অসুবিধা হচ্ছে, তো এটা হচ্ছে আমার রোগ। তো ডাক্তারবাবু আমাকে এমন একটা ওষুধ দিন যে জিনিসগুলো আমি দেখতে চাইছি না, সেই জিনিসগুলো আমি যেন দেখতে না পাই। ডাক্তার কি আপনাকে এমন কোনো ওষুধ দিতে পারবে? বা আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন যে আমি আশেপাশে এমন কোনো জিনিস শুনতে পাচ্ছি, আমার কানে এমন এমন আওয়াজ এসে পৌঁছাচ্ছে, এমন এমন শব্দ এসে পৌঁছাচ্ছে যে জিনিসগুলো আমাকে সমস্যায় ফেলে দিচ্ছে, আমি সেই শব্দগুলো শুনতে চাই না। তো আমাকে এমন কোনো একটা ওষুধ দিন যে ওষুধটা খেয়ে আমি ওই জিনিসগুলো যেন শুনতে না পাই, যে জিনিসগুলো আমি শুনতে চাই না। সম্ভব? সম্ভব নয়। ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে চোখ বন্ধ করে দিতে পারে, হয়তো আপনাকে এমন একটা ওষুধ দিল যেটাতে আপনার চোখটা বন্ধ হয়ে গেল, আপনি কিছুই দেখতে পাবেন না। তাহলে ডাক্তার হয়তো আপনাকে এমন কিছু ওষুধ দিল বা এমন কিছু একটা করে দিল যেটাতে আপনি শুনতেই পাবেন না। এরকম নয় যে ওই শব্দগুলো শুনতে পাবেন না যেগুলো আপনি শুনতে চাইছেন না, কিন্তু বাকিগুলো শুনতে পাচ্ছেন। সম্ভব নয় এটা। তো মানসিক রোগের ওষুধগুলো অ্যাকচুয়ালি ওই জিনিসটা করে, আপনার চোখটাকেই ওই ওষুধগুলো বন্ধ করে দেবে, আপনি কোনো কিছুই দেখতে পাবেন না। অর্থাৎ সেই মুহূর্তে আপনি কোনো কিছুই চিন্তাই করতে পারবেন না। নেশাগ্রস্ত মানুষরা কী করে, যারা অতিরিক্ত ড্রাগস নিয়ে নেয় বা যারা মদ্যপান করে, রাইট? তাদেরকে দেখেছেন কখনো? তার কেমন দাঁত কেলিয়ে পড়ে থাকে, রাস্তাঘাটে দেখে থাকবেন, ড্রেনে দাঁত কেলিয়ে পড়ে রয়েছে একদম। কে মানে তার বাড়ি কোথায়, তার নাম কি, সে কী জন্য এখানে এসছিল, কিছুই সে বলতে পারবে না। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। কিছুই সে বলতে পারবে না। তাকে গিয়ে একটু নাড়াবেন, কি যে ভাষায়, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে সেটাও আপনি বুঝতে পারবেন না। যখন তার নেশা কেটে যাবে তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন, সে কি করেছে সেইগুলো সে নিজেও বলতে পারবে না। অর্থাৎ তার শিরা, তার ধমনী সেই মুহূর্তে কাজ করা বন্ধ করে দিয়েছে, তার সেন্সগুলো, তার নার্ভগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। ব্রেনের মধ্যে যে বিভিন্ন নার্ভগুলো থাকে সেইগুলোই কাজ করা বন্ধ করে দিয়েছে ওই মদ্যপানের, অতিরিক্ত মদ্যপান করার জন্য বা অতিরিক্ত ড্রাগস নেওয়ার জন্য। তো মানসিক রোগের ওষুধ অ্যাকচুয়ালি আপনার সঙ্গে এই জিনিসটাই করছে। যার জন্য শুনে থাকবেন যারা মানসিক রোগের ওষুধ খায়, তাদের কাছ থেকে আপনি শুনে থাকবেন, যদি কখনো আপনি নিজে যদি খেয়েছেন তাহলে তো আরও ভালো বুঝতে পারবেন, যে এই সমস্ত ওষুধগুলো খাওয়ার পর মানুষের ঘুম পায়, অর্থাৎ তার নার্ভগুলো শিথিল হয়ে যায় সেই মুহূর্তে, তার শিরা ধমনীগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। ওই যে বললাম যেটা, ওই যে হরমোন, সেই হরমোন ঠিকঠাকভাবে বিক্রিয়া করে নির্গতই হতে পারে না। ওই জায়গাটাকে, ওই 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 যে বডির মধ্যে যে রিয়াকশানটা হচ্ছে, ওই রিয়াকশানটাকে ওষুধ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। দ্যাটস ইট। এবার এই জিনিসটা কি বুঝতে পারলাম আমরা এই আলোচনা থেকে, যে এই জিনিসটা করা ঠিক নয়। এতে আপনার শরীরের ক্ষতি হচ্ছে, আপনার নার্ভের ক্ষতি হচ্ছে। যার জন্য শুনে থাকবেন যারা মানসিক রোগের ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে আসছে, রাইট, তারা দেখবেন শরীরের মধ্যে সেরকম টাইপের ক্ষমতা থাকে না তাদের, তারা চিন্তা করতে পারে না। কিছু কিছু মানুষ তো পাগল পর্যন্ত হয়ে যায়, তাদের শরীর প্রচণ্ড দুর্বল হয়ে ওঠে। কেন? কারণ দীর্ঘদিন তারা মানসিক রোগের ওষুধ খেয়েছে। এই ঘুমের ওষুধও তার মধ্যে একটা।
যার জন্যে ঘুমের ওষুধ কখনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে আপনাকে দেবেই না। বুঝতে পারছি? তাহলে কি করতে হবে এখানে আমাদেরকে এটাই করতে হবে যে জীবন কি, জীবনশৈলী কি, জীবনধারা কি, লাইফ কি, লাইফস্টাইল কি, এইগুলো বুঝতে হবে, এইগুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। আর এইগুলো সম্বন্ধে যদি আমরা জ্ঞান অর্জন না করি তাহলে কি হবে? আমাদেরকে ওই মাইন্ডই চালনা করবে। আসলে আমরা কে? আমরা কি শরীর? আমরা কি মন? না, না আমরা শরীর, না আমরা মন। আমরা কে? আমরা চেতনা। আর চেতনা মানে কি? চেতনা মানে কনসিয়াসনেস, জাগ্রত ভাব। যেটা আপনি করছেন সেটা জাগ্রতভাবে করছেন। জাগ্রত মানে এরকম নয় যে আপনি স্থূল চোখ খুলে বসে রয়েছেন তাহলে আপনি জেগে রয়েছেন, জাগ্রত হয়ে গেলেন। ইটস নট লাইক দ্যাট। জাগ্রত এখান থেকে হতে হয়, সাইকোলজিক্যাল দিক থেকে। তার জন্য দর্শন বুঝতে হবে, আপনাকে ফিলোসফি বুঝতে হবে। যেমন যদি আমি এক্সাম্পল দিতে চাই, জাগ্রত মানে কীরকম টাইপের, ধরুন আপনার দুঃখ হচ্ছে, রাইট? তো এইটাকে জাগ্রতভাবে দেখা মানে কি? তার মানে এটা আপনি বুঝে গেলেন যে আপনার ইন্দ্রিয়গুলো কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে বা কিছু মাস ধরে এমন কিছু জিনিস সেন্স করেছে আপনার অজান্তেই, যেটাকে বলা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, রাইট? আপনার ইন্দ্রিয়গুলো এমন কিছু সেন্স করেছে এই প্রকৃতির কাছে, হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু দেখেছে, হয়তো টিভিতে কিছু দেখেছে, মানে আপনার চোখ, আপনার শরীরের কথা বলছি, কাউকে কিছু করতে দেখেছে, এবং সেইগুলো দেখে অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ইচ্ছে জাগৃত হয়েছে। আপনি বুঝতেও পারেননি সেটা, কারণ আপনার কনসিয়াস মাইন্ডের মধ্যে এটা ঘটছে না, ঘটছে আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে। শরীর অটোমেটিকলি সেরকমভাবে বিক্রিয়া করেছে, কারণ ওই যে 5টা ইন্দ্রিয় দিয়ে যে সমস্ত জিনিসগুলো আপনি সেন্স করেছেন, সেই সেন্সগুলো করার পর ওই জিনিসগুলো আপনার ওই কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে, যেটাকে মাইন্ড বলা হচ্ছে। মাইন্ড অটোমেটিকভাবে সেই জায়গাতে পৌঁছানোর পর অটোমেটিকভাবে শরীরের মধ্যে আপনার ওই নার্ভগুলোর মধ্যে সেরকমভাবে হরমোন নিঃসৃত হয়েছে। এবার এখন আপনি বুঝতে পারছেন যে আপনার দুঃখ হচ্ছে, কারণ এতদিন আপনি বুঝতেই পারেননি, কারণ জিনিসগুলো সব সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঘটেছিল। এখন আপনার দুঃখ হওয়ার ফলে আপনি বুঝতে পারছেন। তো জাগ্রত মানে এইটা বুঝে যাওয়া যে আচ্ছা আমার দুঃখ হচ্ছে, তার মানে এতদিন ধরে আমি কিছু একটা করেছিলাম যে জিনিসগুলো আমার অজান্তেই ঘটেছে বা সাবকনসিয়াস মাইন্ডে ঘটেছে। আমি জাগ্রত, তার মানে কি? তার মানে আমি বুঝে যাব যে আমি কোথায় কি দেখেছিলাম এবং তার ফলে আমার কি ইচ্ছা মনের মধ্যে জেগেছে, আমি কোথায় কি সেন্স করেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতে কি দেখেছি, নাকি আমার বন্ধু বান্ধবের কাছে কিছু দেখেছি, নাকি আমার কানে এসে কিছু পৌঁছেছে, নাকি এমন কিছু জিনিস আমি স্পর্শ করেছি অজান্তেই, যার জন্য আমার মনের মধ্যে এই ইচ্ছেটা সৃষ্টি হয়েছে, এবং এই ইচ্ছেটা যখন পূর্ণ হচ্ছে না তার মানে আমার দুঃখ হচ্ছে। এই পুরো ঘটনাটাকে যে মানুষ বুঝে যেতে পারে একমাত্র সেই জাগ্রত। ধরে নিতে হবে যে তার মধ্যে কনসিয়াসনেস ডেভেলপড হয়ে গেছে, অর্থাৎ ধরে নিতে হবে যে তার ভিতরে কৃষ্ণ জেগে গেছে, তার ভিতরে যে কনসিয়াসনেস, তার ভিতরে যে ব্রহ্ম, তার ভিতরে যে কৃষ্ণ, সে জাগ্রত, তার মানে সেও জাগ্রত। এবার সেই দুঃখ তাকে কিন্তু আর কোনো রকমভাবে প্রভাবিত করতে পারবে না। বুঝতে পারছি জাগ্রত হওয়া মানে কাকে বলে? আর এই জীবনের মহাজ্ঞানগুলো একমাত্র ভগবদ গীতা ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। অর্জুন ডিপ্রেসড হয়নি ওই যুদ্ধের ময়দানে? ভয়ঙ্করভাবে ডিপ্রেসড হয়ে গেছিল অর্জুন। কি বলছে অর্জুন? যে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার রোম খাড়া হয়ে যাচ্ছে, আমার হাত থেকে আমার গান্ডীব তীর ধনুক খসে পড়ছে, আমার হাত পা কাঁপছে, আমি যুদ্ধ করতে পারবো না, আমি চোখের সামনে অন্ধকার দেখছি, আমি কিচ্ছু করতে পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না। এইগুলোকে কি ডিপ্রেশন বলে না? আচ্ছা, ডিপ্রেশন এতে কারো ডেঞ্জারাস জিনিস। এইগুলোকে কি প্যানিক অ্যাটাক বলে না? এই যে যাদের মানসিক রোগ হয় তারা প্রায় এই শব্দটা ব্যবহার করে যে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, অর্থাৎ আতঙ্কিত হয়ে যাচ্ছে। তো অর্জুন কি আতঙ্কিত হয়নি? তার মধ্যে কি প্যানিক অ্যাটাক হয়নি? তখন সে কি ডিপ্রেশনের শিকার হয়নি? হয়েছিল, আলবাদ হয়েছিল। এবং সেই ডিপ্রেশন থেকে তাকে কে বের করে নিয়ে এলো? শ্রীকৃষ্ণ। কিভাবে? তাকে জীবনের মহাজ্ঞান দিয়ে। সেই মহাজ্ঞানকে কি বলে? ভগবদ গীতা। আর আমরা যদি নিজেদেরকে সেই মহাজ্ঞান থেকে, সেই ইউজার গাইড থেকে, সেই লাইফের ইউজার ম্যানুয়াল থেকে সরিয়ে রাখি, নিজেদেরকে অন্ধকারে রাখি, তাহলে আমরা সেই জ্ঞানগুলো থেকে বঞ্চিত রাখবো নিজেদেরকে। আর তারপরে যদি আমি আলোর খোঁজ করি, কি করে পাবো? আমি একটা নিজেকে অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি, দরজা জানালা সমস্ত কিছু বন্ধ, একটা কোথাও মানে জায়গা দিয়ে একটা বিন্দু আলো পৌঁছাচ্ছে না, এবং আমি আলো খুঁজে বেড়াচ্ছি রুমের মধ্যে। আমার থেকে পাগল তো দুনিয়াতে কেউ নেই,
এবার প্রশ্ন উঠছে এখান থেকে যে কেন আমরা নিজেদেরকে ভগবদ্গীতা থেকে সরিয়ে রেখেছি। তার কারণ ভগবদ্গীতা আপনাকে স্ট্রেট কার্ড বুঝিয়ে দেবে যে এই দুনিয়াতে কেউ কারণ নয়, না কেউ কারো বাবা, না কেউ কারো মা, না কেউ কারো বউ, না কেউ কারো ছেলে, না কেউ কারো হাজব্যান্ড, না কেউ কারো প্রেমিক প্রেমিকা। এই দুনিয়াতে কেউ কারণ নয়। ভগবদ্গীতা আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেবে। ভগবদ্গীতা আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেবে আপনি আত্মা, মানে আপনি পরমাত্মার অংশ, এবং সেই আত্মা এক। এরকম নয় যে আমার আপনার সবার আত্মা আলাদা আলাদা, আমার আপনার তাদের সবার অহম আলাদা আলাদা হতে পারে, যেটাকে আমরা আসলে আত্মা বলে জানি, অহমকেই। কিন্তু ভগবদ্গীতা আপনাকে স্ট্রেট কার্ড বুঝিয়ে দেবে ওগুলো অহম আলাদা আলাদা হতে পারে, কোটি কোটি আছে, গুণে শেষ করা যাবে না। আত্মা তো এক, একমাত্র, এবং আপনি সেই আত্মা বা পরমাত্মার অংশ মাত্র, রাইট? এই আত্মাকেই আমাদেরকে উপলব্ধি করতে হবে, যেটাকে বলে আধ্যাত্মিক, আধ্যাত্মিক। আধি মানে হচ্ছে অন্তর্মুখী, আত্মা মানে হচ্ছে আত্মাকেন্দ্রিক, অর্থাৎ জগৎকে নিজের ভিতরে খোঁজা। এবার ভগবদ্গীতা যখন এই সমস্ত সম্পর্ক মিথ্যা করে দিচ্ছে, সমস্ত জগৎকে মিথ্যা বলে দিচ্ছে, যেটা উপনিষদও বলে, অবভিয়াসলি মানুষ সেখান থেকে সরে আসবে, কারণ সেটা তো মানুষের অহমকে বাধা দিচ্ছে না। তো সেই বাধা আমাদের হজম হয় না, ওই জন্য আমরা ভগবদ্গীতা থেকে সরে আসি। এবার আমাদের মধ্যে এই যে অহমবৃত্তি, সে বিভিন্ন রকম টাইপের কুতর্ক দেবে। অর্জুন সেরকম টাইপের বহু আজে বাজে কুতর্ক দিয়েছিল কৃষ্ণকে ওই ভগবদ্গীতার মধ্যেই। হ্যাঁ, সেগুলো অনেক প্রশ্ন আকারে দেখানো হয়েছে, কিন্তু আসলে সেগুলো কুতর্কই, ওই ভুল সামাজিক শিক্ষা, অপশিক্ষা। এবং কৃষ্ণ বোঝাতে বোঝাতে তো অনেকবার অর্জুনকে নপুংসক বলে গালাগালি পর্যন্ত দিয়ে দিয়েছে। পাপী অজ্ঞানী তো অনেকবার বলেছে, ও নপুংসক পর্যন্ত বলে গালাগালি দিয়ে দিয়েছে। এবং এই নপুংসক শব্দটার যদি আসল অর্থ আমি বলতে চাই, আমাকে হয়তো বিপ সাউন্ড লাগাতে হবে। ইউটিউবের অ্যালগরিদম সেটাকে মানবে না, আমাকে বিপ সাউন্ড লাগাতে হবে। এত ডেঞ্জারাস গালাগালি এটা, রাইট? তো এইটা হচ্ছে কাউন্সিলিং, এরকমভাবে করতে হয় কাউন্সিলিং, অহম বৃত্তিতে ডাইরেক্ট চোট। কিন্তু আমরা কাদের কাছে কাউন্সিলিং করতে চাই? যারা আমাদেরকে ওই কাউন্সিলিংয়ের পরিবর্তে জীবনের মূল জ্ঞান বা জীবনের আসল জ্ঞানের পরিবর্তে কী দেয়? সান্ত্বনা দেয়, সান্ত্বনা। আরে আরে সব ঠিক হয়ে যাবে, এগুলো হয়, এখন জীবনে খারাপ সময় চলছে, এরপরে ভালো সময় আসবে, অন্ধকার যখন এসছে এরপরে ভোর নিশ্চয়ই হবে, ওপরে ভগবান রয়েছে, ভগবানের ওপর ভরসা রাখো, রাইট? আপনার যে সব থেকে কাছের ব্যক্তি তার সঙ্গে সময় কাটাও, যাও 2-4 দিন ঘুরে এসো। এগুলো কি? এইগুলো সে আবার সেই ইন্দ্রিয়তৃপ্তই তো হচ্ছে, অর্থাৎ ঘুরে ফিরে আবার মাইন্ডের মধ্যে ওই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা মাইন্ডের মধ্যে আবার ওই জিনিসকে স্টোর করা। কোথায় থেকে হলো এটা কাউন্সিলিং? এ তো কিছুদিনের জন্য চলবে। আর আমরা ওই সমস্ত লোকেদের কাছে যাই কাউন্সিলিং করাতে, মিষ্টি মিষ্টি কথা বলে যেন আমাদেরকে। শ্রীকৃষ্ণ তো মিষ্টি মিষ্টি বলেনি অর্জুনকে, আর যার জন্য অর্জুন সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল। মূল জ্ঞান দরকার, আসল জ্ঞান দরকার, রাইট? অন্ধকারে আমাদের চোখ ঝাপসা হয়ে রয়েছে। এবার যদি আলোর ছটা পড়ে কেউ যদি টর্চ মেরে দেয়, তখন আপনি চোখ বন্ধ করে নেবেন, দেখতে পাবেন না, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। কিন্তু ধীরে ধীরে চোখটাকে তো খুলতে হবে। কিন্তু আমরা কি করি? ওই চোখটা বন্ধ করে রেখে দিই, চোখটাকে খোলার চেষ্টাই করি না। একটুখানি খুলে দেখি আলো, আবার বন্ধ করে দিলাম সঙ্গে সঙ্গে। আমি বহুবার এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে ভেড়ারা এরকম করে, সামনে কোনো বিপদ দেখলে তারা চোখ বন্ধ করে নেয়, এবং তারা ভাবে যে আমি বিপদটাকে দেখতে পাচ্ছি না, মানে বিপদ আমাকে দেখতে পাচ্ছে না। আসলে আমরা হতে পারি মানুষ, কিন্তু আমরা আমাদের অ্যাক্টিভিটি তো ভেড়ার মতোই। তাহলে কিভাবে বেরোবো আমরা মানসিক অবসাদ থেকে? বিশ্বাস হচ্ছে না হয়তো। আমি একটা এক্সাম্পল পড়ে শোনাই, আমাকে কোনো এক ব্যক্তি লিখে পাঠিয়েছেন, সেটা পড়ি তাহলে বুঝতে পারবেন। উনি বলছেন যে, প্রথমে আমাকে প্রণাম জানিয়েছেন এবং তারপর উনি বলছেন যে, আমি আপনার বাস্তব জীবনে গীতার ভিডিওগুলো প্রায় 6 মাস ধরে দেখছি এবং এতে আমার অত্যন্ত উপকার হয়েছে। আসলে আমি ডিপ্রেশনের রোগে ভুগতাম, মাঝে মাঝে প্যানিক অ্যাটাকও হতো, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, কাউন্সেলিংও অনেক করিয়েছি, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি, প্রচুর খরচা হয়েছে। আপনি ঠিকই বলেছিলেন যে ডিপ্রেশন বা মানসিক রোগ ওষুধ খেয়ে কোনোদিন ঠিক হয় না। বাস্তব জীবনে গীতার ভিডিওগুলো দেখার পর থেকে ধীরে ধীরে আমি জীবনের আসল অর্থ বুঝতে শুরু করেছি, এবং আপনার অত্যন্ত সহজ সরল বাস্তব জীবনের ব্যাখ্যা সত্যিই কোনো তুলনা হয় না। জীবনের এই গভীর অর্থ এবং ব্যাখ্যাগুলো যদি না জানতাম, তাহলে হয়তো সারা জীবন আমি মানসিক রোগী হয়ে থেকে যেতাম। বাস্তব জীবনে গীতা আমার কাছে কোনো জীবনদায়ী ওষুধের থেকে কম কিছু নয়, আর তার জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনার সুস্থ জীবন কামনা করি। আমি বলছি না, যারা বাস্তব জীবনে গীতার ভিডিওগুলো দেখছেন এটা তাদের মধ্যে একজন। এরকম টাইপের অনেক ব্যক্তি আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টও করে থাকবেন, দেখবেন, যারা বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ নিয়ে বসে আছেন।
বা ওই ভিডিওগুলো যারা মেম্বারশিপ নিয়ে দেখছেন বাস্তব জীবনে গীতার, রাইট? আমি এটা বলছি না যে আপনাকে বাস্তব জীবনে গীতার মেম্বারশিপে নিতে হবে গীতাকে সঠিকভাবে বোঝার জন্য, এরকম কখনোই বলছি না। এই দুনিয়াতে অনেক ব্যক্তি আছে যারা আমার থেকে আপনাকে আরো ভালোভাবে গীতা বুঝিয়ে দিতে পারে, আপনি তাদের কাছে যান। কিন্তু একটা জিনিস দেখে নেবেন, ওই যে আমাকে প্রশ্ন করেন অনেকে না, আমি যেটা বলছিলাম যে কিভাবে বুঝবো যে ব্যক্তি আমাকে গীতা বোঝাচ্ছে সে সঠিকভাবে বোঝাচ্ছে, বা যে গীতা পড়ে আমি গীতা বুঝছি আমি সেই গীতা পড়ে আমি সঠিকভাবে বুঝছি কিনা। ওই যে বললাম একটাই মাপদণ্ড, দেখে নেবেন সে কৃষ্ণকে কোনো দেবতা বা আপনার থেকে আলাদা কোনো অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করছে কিনা। যদি এটা করছে বাস সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যান, ভুল দিকে যাচ্ছেন। তাহলে কৃষ্ণ কোনো দেবতা বা আপনার থেকে আলাদা কোনো সত্তা বা আপনার থেকে ডিফারেন্ট কোনো কিছু মানে এক্সিস্টেন্স এরকম টাইপের কিছু না। কৃষ্ণ আপনার ভিতরেই আছে। যে ব্যক্তি আপনাকে আপনার ভিতরে কৃষ্ণকে উপলব্ধি করতে হেল্প করছে গীতার মাধ্যমে ওই ব্যাখ্যাগুলো দিয়ে, একমাত্র সে আপনাকে সঠিক গীতা বোঝাচ্ছে, রাইট? সো আমার কাছেই যে আসতে হবে বাস্তব জীবনে গীতা বোঝার জন্য এরকম টাইপের নয়। যদি এরকম টাইপের কোনো ব্যক্তি পাচ্ছেন আপনি তার কাছেও যেতে পারেন, সে আপনার সঠিক কাউন্সেলিং করে দিতে পারে, রাইট? আবার বারবার বলে দিচ্ছি আমি, যদি গীতার সঠিক অর্থ আমরা বুঝতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষের জীবন উন্নত হতে বাধ্য। আজকাল গীতাকে নিয়ে লোকে ব্যবসা করে, এই সমস্ত লোকেদের থেকে সাবধান। বলে যে গীতা পড়লে নাকি ম্যানেজমেন্ট ভালো হবে, গীতা পড়লে ভালো ব্যবসা হবে, গীতা পড়লে ভালো চাকরি হবে। সম্পূর্ণ ভুল, একদম ভুল। গীতা পড়লে মানুষের জীবন উন্নত হবে। আবার বলে দিচ্ছি, গীতা পড়লে বা আবার মানে একটু রেকটিফাই করে বলি, গীতাকে সঠিকভাবে বুঝলে, কোট আনকোট সঠিকভাবে বুঝে উপলব্ধি করতে পারলে জীবন উন্নত হবে, সেই ব্যক্তির জীবন উন্নত হবে। আর যে ব্যক্তির জীবন উন্নত, আবার বলছি, যে ব্যক্তির জীবন উন্নত তার দ্বারা সমস্ত কিছু সম্ভব, তার সমস্ত কিছুই উন্নত। আর এই সমস্ত ছোটোখাটো এই মানসিক রোগ, ডিপ্রেশন, ওসিডি, অ্যাংজাইটি, এগুলো তো আপনাকে ছুঁতেও পর্যন্ত পারবে না, রাইট? সুতরাং জীবনকে বুঝতে হলে জীবনের ইউজার গাইড, জীবনের ইউজার ম্যানুয়ালকে বুঝুন, ভগবদ গীতাকে বুঝুন, তবেই হবে জীবন উন্নত। এছাড়া অন্য কোনো উপায় নেই। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতার 5 এবং 25 নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এপিসোড দুটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে।